দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ সহ সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রণীত ৮টি অধ্যাদেশ নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। অন্তর্বর্তী সরকার তাদের ১৭ মাসের শাসনামলে সংস্কারের নামে যতটুকু উদ্যোগ গ্রহণ করেছে সব ক্ষেত্রেই তা বাস্তবায়নে লক্ষ্যভ্রষ্ট হয়েছে জানিয়ে সংস্থাটি মনে করছে মূলত আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার। তাদের মতে উপদেষ্টা পরিষদের চেয়ে আমলাতন্ত্র বেশি ক্ষমতাবান, যে কারণে কিছু ব্যতিক্রম ছাড়া সকল সংস্কার কমিশনের কাছ থেকে সংগৃহীত বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এমন অভিযোগের মধ্যে আজ শেখ হাসিনার শাসনামলের বিগত ৩টি বিতর্কিত নির্বাচনের বিষয়ে গঠিত তদন্ত কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে, যেখানে বলা হয়েছে ২০০৮ সালের পর ২০১৪, ১৮-২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির মাস্টার প্ল্যান হয়েছিল। বিগত ৩ নির্বাচন নিয়ে এমন আলোচনার মধ্যেই বিএনপি যুগপৎ আন্দোলনের সঙ্গে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, বিজয় তাদের হয়েই গেছে, এখন আগামী ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা বাকি। অন্যদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ২০১৮ সালের মতো যদি এবারও মিডনাইট নির্বাচন হয় তবে নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টাকারীদের পালাতে বাধ্য করা হবে। সম্প্রতি নির্বাচন নিয়ে করা জরিপগুলো হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিলেও শেখ হাসিনার শাসনামলের মতো মিডনাইট নির্বাচনের প্রশ্ন এবারও আসছে কেন? এছাড়া ফ্যাসিস্ট হটিয়ে যে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছে জনগণ, সেই সরকারেরও কেন আমলাতন্ত্রের কাছেই হলো পরাজয়? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপি শিক্ষা বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জারিন খান, বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে সরকার, টিআইবি রিপোর্ট সেই কথা বলল, অর্থাৎ এই আমলাতন্ত্র থেকে এবং আমলাতন্ত্র সরকারের হয়ে কাজ করবে এই পরাধীনতা থেকে আসলে মুক্তি পেতে চেয়েছিল বাংলাদেশ, এবং সে কারণে একটি বিশাল গণ অভ্যুত্থানও দেখলাম আমরা। এরপরেও এই অন্তর্বর্তী সরকারের আমলেও যখন টিআইবি রিপোর্টে এমন প্রসঙ্গ উঠে আসে, তখন আসলে এই আমলাতন্ত্র দিয়ে সামনের নির্বাচনকে আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহ আলোচককে। দেখেন, বাংলাদেশ বরাবরই আমলাতন্ত্রের জালের মাঝে আটকে ছিল এবং সেই আমলাতন্ত্রকে পুঁজি করে বিগত দিনের সরকার যে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সেই আমলাদের ঘাড়ের উপরে বসি যত অপকর্ম আছে সব করেছেন। সেই আমলাতন্ত্র এমন একটি শক্ত বেড়াজাল, সেটাকে আমরা ভেবেছিলাম যে জুলাই আন্দোলনের পরে এটা ভাঙা সম্ভব হবে। এখন যদি বলে যে আমলাতন্ত্রকে, সেই আমলাতন্ত্রের একই আমলাতন্ত্রের বেড়াজালে এই সরকারও আবদ্ধ হয়ে আছে বা কোনো পরিবর্তন দেখছি না আমরা, তাহলে সেটা হবে জাতির জন্য অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। এটা না পারার পিছনে কিছু কারণ থাকতে পারে, যেমন দেশটাকে তো আমলারা চালায়, কিন্তু তার পিছনের যে শক্তি সেটা হলো রাজনৈতিক শক্তি। এই সরকার আসার পরে, এই ইন্টারিম সরকার আসার পরে যারা দেশের যে আইন শৃঙ্খলা এবং অন্যান্য পরিবর্তনের সাথে যারা জড়িত, তাদের যে একটা অভিজ্ঞতার অভাব ছিল সেটা আমরা এখন ভালো করে বুঝতে পারছি এবং আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি, যে কারণে তারা এই আমলাতন্ত্রের বেড়াজাল থেকে বের হতে আসতে পারেন। এবং আমার দৃষ্টিতে যেটা মনে হয়, যারা এখানে এই বর্তমান সরকারের সাথে যে ইন্টেরিয়াম গভর্নমেন্টের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সহ যারা আছে, তারাও কম বেশি আধা আমলাতান্ত্রিক মানুষ, সুতরাং তাদের কাছ থেকে আমরা খুব বেশি ভালো কিছু। তারাই বলছেন যে এই উপদেষ্টা পরিষদের চাইতে আমলাতন্ত্র বেশি ক্ষমতাবান। হ্যাঁ, সেটা হতেই পারে, কারণ তারা যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব না এবং তারাও আমলা না, তারা আধা আমলা, সুতরাং যারা আমলা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব যেহেতু তারা নয়, সুতরাং তাদের শক্তি তাদের থেকে বেশি হতেই পারে। এবং এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমরা আশা করিনি তাদের কাছ থেকে এই ধরনের একটি উক্তি। জি, সেক্ষেত্রে আসলে যদি এই আমলাতন্ত্রের কাছে এই অন্তর্বর্তী সরকারের কি আত্মসমর্পণ করার যে তথ্য আমরা পেলাম টিআইবির এই রিপোর্টে, এই আমলা দিয়েই তো আসলে সামনে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তারাই আসলে প্রশাসনে কাজ করবে এবং নির্বাচন পুরোপুরি এই প্রশাসনের অধীনেই হতে যাচ্ছে। সেই নির্বাচনে আসলে জাতীয় পার্টি কতখানি অংশগ্রহণ করতে পারবে সেটি নিয়েও শঙ্কা আছে, যদিও আপনাদের তরফ থেকে বলা হয়েছে প্রায় ৭০টি আসনে হয়তো জাতীয় পার্টি নিশ্চিত জয় পেতে পারে, কিন্তু সামনের নির্বাচনকে তাহলে জাতীয় পার্টি কীভাবে মূল্যায়ন করবে যদি এই প্রশাসনের অধীনে নির্বাচনটা হয়? আপনারা দেখেন, এই আমলাতন্ত্রের বেড়াজাল থেকে যদি বের হতে না পারে,
তাহলে বিগত দিনে যা ঘটেছিল আমার মনে হয় সামনের নির্বাচনেও তার থেকে ব্যতিক্রম আমরা কিছু দেখতে পাবো না। কারণ এই আমলাদের অধীনে নির্বাচন হচ্ছে এবং আপনি দেখেন সেখানে এই দুটি দল, যেমন আমার পাশে বসে আছেন জামাত ইসলামের একজন নেতা এবং তার পাশে বসে আছেন বিএনপির নেত্রী, ওনারাই তো এই সরকারের সাথে আমি মনে করি এই সরকারের যে ক্ষমতা, এই সরকারের সাথে ওনারা জড়িত এবং ওনারাই ওনাদের মাধ্যমে এই সরকার পরিচালিত হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। সরকারের সাথে আপনারা জড়িত ছিলেন সেই অভিযোগ আছে, সেই সময় দুর্নীতির মাস্টার প্ল্যান হয়েছিল। সুতরাং সেখান থেকে কতটুকু আগের জায়গা থেকে বের হয়ে নতুন একটি নির্বাচন উপহার দিতে পারবে এই সরকার, সে ব্যাপারে আমরা আসলেই সন্দিহান। কারণ যেভাবে চারিদিকে আপনার মপতন্ত্র চলছে, যেভাবে আইন প্রয়োগকারী সংস্থা নির্বিঘ্নে কাজ করতে পারছে না, সুতরাং আশঙ্কা আমাদের মাঝে থেকেই যায়। জি, অ্যাডভোকেট আতিকুর রহমান, বিতর্কিত নির্বাচনের বিষয়ে যে তদন্ত কমিশন গঠিত হয়েছে তারা আজকে তাদের রিপোর্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে এবং সেখানে বলা হয়েছে যে বিগত 3টি নির্বাচন 14, 18 এবং 24-এর যে নির্বাচন সেখানে অনিয়ম এবং দুর্নীতির মাস্টার প্ল্যান হয়েছিল এবং শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য তার সাথে যারা যুগপৎ আন্দোলনের সঙ্গী ছিলেন তাদেরকে নিয়ে আসলে এই মাস্টার প্ল্যানটি করেছেন এবং উনি আসলে চেয়েছিলেন যে কোনোভাবেই হোক এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যাক। এখন আবার টিআইবির যে রিপোর্ট সেখানেও আমরা দেখতে পেলাম আমলাতন্ত্রের কাছে অন্তর্বর্তীকালীন সরকার আত্মসমর্পণ করেছে, যে এই সব সংস্কারের কথা ছিল সেই সংস্কারগুলোও তারা করতে পারছেন না। আপনারা তো দীর্ঘদিন সংস্কারের পক্ষে কথা বলছেন এবং আপনারা এখনো বলেছেন, এই সরকারের কাছে তাহলে এই মুহূর্তে আপনাদের কেমন প্রত্যাশা আছে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং দেশবাসী যারা শুনছেন সবাইকে আমরা শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, বাংলাদেশে বিগত 15 বছরে যেই সরকার রাষ্ট্রপ্রধান তারা সবাই কিন্তু আমলা নির্ভর ছিলেন। আমরা দেখলাম যে আমলাদের উপর নির্ভর করে কিন্তু যেটা টিআইবি রিপোর্ট দিয়েছে এটি একটা বাস্তবসম্মত প্রতিবেদন আসছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। তার জন্যই তো দলগুলো এখন সংস্কারের পক্ষে। দেখুন, আমাদের দেশে যে নিয়োগগুলো হয় এই নিয়োগের ক্ষেত্রে কিন্তু স্বচ্ছতা আমরা সেখানে দেখি না। বিশেষ করে বিগত আওয়ামী লীগের 15-16 বছরে যতগুলো নিয়োগ হয়েছে এটাকে এতভাবে ফিল্টারিং করা হয়েছে। আপনার আওয়ামী লীগ ছাত্রলীগে যদি কেউ না হতো তার কোথাও নিয়োগ হতো না। তার জন্য তো বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হয়েছে যে বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক মেধাবী শিক্ষার্থী বঞ্চিত ছিল। তো যার নিয়োগ আমরা ধরে যে দলীয়ভাবে হয় তিনি সবসময় চেষ্টা করেন দলীয় আনুগত্য করার জন্য। কিন্তু বাংলাদেশে আসলে আমলাদের দলীয় আনুগত্যের সকল রেকর্ড বিগত সময়ে ভঙ্গ হয়েছে। আমরা দেখলাম যে সরকারও যেখানে পলাতক হয়েছেন, আমলারাও কিন্তু একটা অংশ তারা সেখানে পালিয়েছেন, প্রশাসন সেখানে তারা পালিয়েছেন। যে আপনারা পালিয়েছেন, আপনারা আবার এই অভিযোগও করছেন এখন প্রশাসনে যারা আছেন তাদের মধ্যে 70 থেকে 80% লোকই বিএনপির হয়ে কাজ করছে। দেখুন, আমরা যেটা বলি, এখন যারা এখন আমাদের দায়িত্বে আছেন ডিসিএসপিরা যারা ঊর্ধ্বতন পর্যায়ে কাজ করে যাচ্ছেন, এদের কারো নিয়োগ তো এই সময় হয় নাই এবং বিগত সময়ে বলা যায় সবই হলো আওয়ামী লীগ। আমরা কেন বলছি, দেখুন বাংলাদেশে আমলা যারা আছেন তারা দেখেন যে কোন দিকে আসলে হাওয়াটা বেশি বইছে। আমরা দেখলাম বিগত 15-20 দিন যাবৎ বাংলাদেশের আমলা বলেন কিংবা অন্য যারা শ্রেণী আছেন অ্যাডমিন সবাই কিন্তু একটা দলের পক্ষে তারা চলে যাচ্ছে। মানে বাংলাদেশটা এমন হয়ে গেছে যে আওয়ামী লীগ থেকে আসলে বিএনপি সাজাটা খুবই সহজ, কিন্তু সেখানে জামাত ইসলামী হওয়া কিন্তু অনেক কঠিন কাজ। যার জন্য আমরা দেখেছি আমাদের আমলারা এখন যেহেতু ভোটের মাঠে এখন আওয়ামী লীগ নেই, তারা এখন যে কোনোভাবেই তাদের সেই পুরনো অবস্থা ধরে রাখা যায় এবং তারা মনে করেন যে যদি বিএনপিকে ক্ষমতা আনা যায় তাহলে যেভাবে আওয়ামী লীগের সাথে তারা মিলে আওয়ামী লীগকে প্রভাবিত করেছিল একই কাজ তারা বিএনপি দিয়ে করাতে পারবে। কিংবা বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক আমলা, আমরা সবাইকে কিন্তু বলছি না, যারা কিন্তু একটা অনৈতিক পন্থা অবলম্বন করে থাকেন। এখন জামাত ইসলামী যখন বলে যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে আমলাতন্ত্র কিন্তু সৎ হইতে হবে, নৈতিকতা হইতে হবে, সেই জায়গায় কিন্তু আমরা এখন অনেক পিছিয়ে আছি। আমরা মনে করি যারা বাংলাদেশে এখন আছেন এই রাষ্ট্রটা আমাদের সবার, আমরা এই জন্য একটা আশঙ্কা আমাদের যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হচ্ছে না। নানা কারণেই আমাদের কাছে নানা ধরনের খবর আসে যে সরকারের ভিতরে একটা সরকার, এর মধ্যে হয়তো আমলাদের একটা অংশ জড়িত আছেন, তারা ইলেকশনটাকে আবার আগের মতো করে
8 সাল কিংবা 18 সালের মতো করে কিংবা তার থেকে একটা ভিন্ন ডিজাইনে নিয়ে এসে তারা কোনো একটা দলকে আবার ক্ষমতা বসানোর জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন, এটা আমরা খবর পাচ্ছি। আমরা এতে খুব আমরা উদ্বিগ্ন। দেখুন, মানুষের মধ্যে এখন একটা আশঙ্কা কিন্তু রয়ে গিয়েছে। দেখুন, কিন্তু আপনারা যেই জোট করেছেন সেই জোট আসলে বিএনপিকে হারাতে সক্ষম কিনা, সেই জায়গাটি নিয়ে আপনারা ভেবেছেন কিনা? সেই জোটের কাছেও কি তাহলে আমলাতন্ত্র বেশি শক্তিশালী হয়ে দেখুন, গেল? আমরা আজকে যে জরিপটা আমরা রিপোর্টটা পেলাম তাতে তো মনে হচ্ছে যে বাংলাদেশের এখন বিএনপি চেয়ে আমাদের যে 11 দলীয় যে আমরা দল বলি, জোট বলি কিংবা সমঝোতা বলি, তাদের অবস্থান 10 ভাগ এগিয়ে এবং এটা আরও সামনে এগিয়ে যাবে। আমাদের সাথে কিন্তু ভোট ব্যাংক আছে, কিন্তু বিএনপির সাথে কিন্তু কোনো ভোট ব্যাংক নেই। আমরা যদি ইলেকশনটা তার জন্যই কারচুপি প্ল্যান করা হচ্ছে। যদি ইলেকশনটা সুষ্ঠু হয়, আমরা ধরে নেব বাংলাদেশের মানুষ এবারে যে ম্যান্ডেট এবং সাম্প্রতিক যে জরিপটা আসছে, যদিও জরিপ পুরোপুরি বিশ্বাস করি না, এটা জনমতের একটা প্রতিফলন। তার ভিত্তিতে আমরা মনে করি বাংলাদেশের নেক্সট ইলেকশনে 11 দল তারা ক্ষমতা আসবে। বলেছেন আর যেন ভোট ডাকাতি না হয় সে বিষয়ে তিনি সতর্ক করেছেন। বিগত 3টি নির্বাচনকে সময় আসলে যে ধরনের ডাকাতি হয়েছে সেটিকে তিনি উল্লেখ করেই কথা বলেছেন। সেটি তো হয়েছিল কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চেয়েছে দীর্ঘদিন, তাদের কাছে জনগণের ভোটের আসলে তেমন কোনো মূল্য ছিল না। যেই অভিযোগ অ্যাডভোকেট আতিকুর রহমান করলেন যে বিএনপির এই মুহূর্তে কোনো ভোট ব্যাংক নেই এবং এ কারণেই আপনারা পুরো সিস্টেমে নিজেদের লোক ঢুকিয়ে রেখেছেন এবং আমলাতন্ত্র আসলে বিএনপিকে জয়ী করবার জন্য কাজ করছে, এই অভিযোগকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসাবে দুজন এখানে এসেছেন এবং অনেক কথা বললেন, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আতিক ভাইদের মনে হচ্ছে যে আওয়ামী লীগের প্রেতাত্মারা ভর করেছে। প্রশ্ন করলেন একটা, উত্তর দিচ্ছে একটা, আর নিয়ে যাচ্ছে ঘুরে ফিরে সেই বিএনপি। এখানে যেই বিষয়গুলো আমাদের আলোচনার দরকার ছিল, দেখেন টিআইবি 8টি অধ্যাদেশ সম্পর্কে মতামত ব্যক্ত করেছে এবং তার মধ্যে পুলিশ কমিশন আছে, মানবাধিকার কমিশন আছে, দুর্নীতি দমন কমিশন আছে, সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ কমিশন আছে, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ব্যক্তিগত সুরক্ষা অধ্যাদেশ, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ এবং জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ। মোট 8টি সম্পর্কে টিআইবি মানে পর্যালোচনা করেছেন। তার মধ্যে টিআইবি যেটা বলেছেন যে এখনও যেই মানে 11টি কমিশন নিয়ে যে বিশেষ করে আমরা যে জুলাই সনদে আলোচনা করা হয়েছে, তো সেখানে দেখা গিয়েছে যে আসলে মূলত আমরা শুধু আলোচনার মধ্যেই রয়ে গিয়েছি, আমরা কিন্তু প্রকৃত জায়গায় যেতে পারিনি, বরং সেই পুরানো জায়গায় রয়ে গিয়েছে, যেটা বিএনপি ওই যে গরিবের কথা বাসি হলে ফলে এরকম একটা অবস্থা। বিএনপি কিন্তু একদম আপনারা জানেন 24 জুলাই আগস্টের যে ঘটনার পরেই মানে গণ অভ্যুত্থানের পরেই বিএনপির পক্ষ থেকে কিন্তু এই বিষয়টি বলা হয়েছিল যে দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ যেই কাজটি করেছিল সেটা হলো যে একদম নিরবিচ্ছিন্ন একটা আমলাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, অর্থাৎ প্রত্যেকটা ইনস্টিটিউশনই কিন্তু আওয়ামী লীগ কুক্ষিগত করেছিল এবং প্রত্যেকটা ইনস্টিটিউশনই ধ্বংস করে দেওয়া হয়েছিল। যে সেটা পুলিশ কমিশন বলেন, সেটা সিভিল প্রশাসন বলেন, সেটা বিচারালয় বলেন, সেটা ইভেন আপনার আর্মি প্রশাসনও বলেন, এই সব প্রত্যেকটা প্রতিষ্ঠানই কিন্তু একেবারে অ্যাবসুলেট করা হয়েছিল। তো সেই জায়গায় কিন্তু বিএনপি বারবার করে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর কাছে আবেদন রেখেছিল যে এই প্রথম কাজটি যেটা করা দরকার ছিল এবং সবার আগে যেটা করা উচিত ছিল সেটা হলো যে পুলিশ প্রশাসন। দেখেন, পুলিশ প্রশাসন সত্যিকার অর্থেই যদি ঘুরে দাঁড়াতে না পারে, তারা যদি মানে তাদের মূল কাজ মানে পরিচালনা করতে না পারে, তাদের উপরে যে দায়িত্ব সেটা যদি করতে না পারে, তাহলে আমরা যত কথাই বলি তাই সেই জায়গাতে সেটা কিন্তু যাচ্ছে না। পুরো প্রশাসনের 80% লোকই নাকি বিএনপির হয়ে কাজ করছে। আবার এটা তো ওনাদের কথা, এটা তো জামাতের কথা, ঠিক একই কথা তো আমিও বলতে পারি যে পুরো প্রশাসনের 80% না হলেও মানে 60-70 জামাতের করায়ত্ত করে নিয়েছে, এটা তো আমরাও বলতে পারি। শুনুন, কথা দিয়ে তো আর হবে না, এটার বাস্তবতা যেটা সেটাই হলো। কিন্তু সেটা মানে আমরা যেমন ওনাদেরকে বলতে পারি, ওনারা তেমন আমাদেরকে বলতে পারি, এই জায়গায় তো বলা বলি দিয়ে শেষ হবে না। যেই কাজটা আসলে এই উপদেষ্টা মণ্ডলীর এই
প্রায় 16-17 মাসে যেটা করা দরকার ছিল সেই কাজটি তো তারা করে নাই, সেই জায়গায় তারা চরমভাবে ব্যর্থ হয়েছে, বরং আমলাতন্ত্রের কাছে তারা কুক্ষিগত হয়েছে। এখানে সেই পুরানো প্রশ্নটা আমলাতন্ত্রই কিন্তু অবস্থান করছে। সেই কারণে আমরাও কিন্তু সত্যিকার অর্থে অনেকটা চিন্তিত যে এই আমলাতন্ত্রে এটা একটা আমূল পরিবর্তন হওয়া দরকার। বিএনপি বারবার অভিযোগ করছিল যে এই সরকারের আসলে সবচেয়ে ঘনিষ্ঠ রাজনৈতিক দল হয়তো জামায়াত এবং এনসিপি, আবার এই সরকার যাদের কাছে নথি স্বীকার করছেন বলে আজকে টিআইবি রিপোর্টে প্রকাশ হয়েছে তারা হচ্ছে সেই আমলা, এবং সেই আমলা আবার কাজ করছে বিএনপির পিছনে। তাহলে আসলে সামনে নির্বাচনের সমীকরণটা কোথায় গিয়ে ঠেকছে? সমীকরণটা হলো যে এইটাই, যে ধরেন আমরা ওনাদেরকে বলছি, ওনারা আমাদেরকে বলছে। এখন মূলত যেটা হওয়া উচিত ছিল যে এই দোষারোপের জায়গা থেকে আমরা এক জায়গায় হয়ে মানে কাজ করার দরকার ছিল প্রধান উপদেষ্টা। সেটাকে অবশ্য আমি মনে করি যে প্রধান উপদেষ্টাকে কিন্তু এই তিনটি দলই বলেন, বিএনপি বলেন, জামাত বলেন কিংবা এনসিপি বলেন, তারা কিন্তু সর্বাত্মক সহযোগিতা দিয়ে গিয়েছে। কিন্তু আমি জানি না এই উপদেষ্টা মণ্ডলী বলা হয় যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুর্বল একটি সরকার হচ্ছে এই প্রধান মানে এই বর্তমান যে উপদেষ্টা মণ্ডলী আছে সেটা। তো তার অন্যতম কারণ হচ্ছে যে তারা একটি সংস্কার কাজও তারা পরিপূর্ণ করতে পারলেন না। তা এখন বাংলাদেশের মানুষ এমন একটা জায়গায় গিয়েছে এর হাত থেকে বাঁচবার জন্য বারবার করে তারা গণতন্ত্রের কথা আমরা বারবার করে বলছি, কিন্তু আমি মনে করি দলগুলার চাইতে সাধারণ মানুষ আরও বেশি উদ্গ্রীব হয়ে আছে যে কখন আসলে একটা রাজনৈতিক সরকার আসবে যাদের কাছে তাদের মনের কথা বলতে পারবে। কারণ আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে, অর্থনৈতিক চরম দুরবস্থা বিরাজ করছে। কিন্তু একই সময় তো তাহলে এই প্রশ্নটা ওঠে যে এই আমলাতন্ত্রের কাছে সরকারকেই আত্মসমর্পণ করতে হলো, সেই আমলাতন্ত্র আসলে কোনো রাজনৈতিক দলকে জিতিয়ে দেওয়ার জন্য কাজ করছে কিনা, সেই অবিশ্বাসের জায়গাটাও তো তাহলে আসলে তৈরি হওয়ার সেই অবিশ্বাসের জায়গাটা যেমন ওরা আমাদেরকে বলছে, আমরাও ঠিক একই কথা বলছি। এই জায়গায় আমরাও কিন্তু বলছি যে জামাত আপনি দেখেন এই যে বিশ্ব আসবো আপনার কাছে হেলেন জরিন খান, একটি বিরতি নিয়ে ফিরছি। জি25 পাত নিবেদিত রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 পাত নিবেদিত রাজখান দেখছেন। অ্যাডভোকেট আতিকুর রহমান বিএনপি এবং জামায়াত ইসলামী পাল্টাপাল্টি অভিযোগ করছে এবং বিরোধী রাজনৈতিক দল হিসেবে আসলে এই প্র্যাকটিস বাংলাদেশের নতুন নয়। বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন কথিত একটি রাজনৈতিক দল যারা কোনোদিনই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিল না তারাই মূলত নির্বাচন বাধাগ্রস্ত করতে খুন সহিংসতা সহ নানা ইস্যু তৈরির চেষ্টা করছে, এবং তিনি সম্ভবত এই কথিত দল বলতে জামায়াত ইসলামীকেই বুঝিয়েছেন। এটা ওনাকে জিজ্ঞাসা করতে হবে, ওনারা তো দেশের সিনিয়র রাজনীতিবিদ, ওনাদের জিজ্ঞাসা করাটা আসলে যৌক্তিক। কারণ ওনারা কখন কোন কথা বলেন তার সাথে আসলে কী উদ্দেশ্যে বলেন এটা বুঝতে আসলে আমাদের সময় লাগছে। দেখুন, যারা আজকে কথাগুলো বলছেন তার সাথে আমরা লম্বা সময় ছিলাম, যে ওনারা অবস্থানটা এখন ব্যক্ত করছেন আমাদের নিয়ে, এগুলো এতদিন কেন বলেন নাই। মূলত আসলে বিএনপি কিছু নেতারা এখন ওনারা আশঙ্কা করছেন নির্বাচন হেরে যাবেন, এবং বিএনপির যারা সিনিয়র নেতা তাদের এবার বরাডুবির আশঙ্কাটা বেশি। তার জন্য ওনারা আসলে কখন যে কি বলেন এগুলো জবাব দেওয়ার মতো আসলে সেরকম মানসিকতা আমরা সেখানে পোষণ করি না। বাংলাদেশের বাস্তব সমস্যা আসলে কোথায়? দেখুন, আমরা আজকে আমলাদের কথা বলেছি কিংবা নানা কথা আমরা বলি। বাংলাদেশে যদি আপনি রাজনীতির সহ আমলাতন্ত্রের প্রভাব থেকে বেরিয়ে আসতে চান, অবশ্যই বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন আনতে হবে। সেই গুণগত পরিবর্তন আনতে আপনাকে সংস্কার প্রস্তাবগুলোকে আপনাকে বাস্তবায়ন করতে হবে। আমরা শুরু থেকে দেখে এসেছি এবং আপনারা নিজেরাও জানেন মিডিয়াগুলো যে আমাদের সংস্কারে যতগুলো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিভাবে এটাকে আরও বিলম্ব করা যায়, এবং এখন মানুষ জানে যে বাংলাদেশে এখন সংস্কারের বিপক্ষে অবস্থান করেছে কিন্তু বিএনপি, সবাই এটা বলে। দেখুন আজকে কি বলেছে, শুনেন তাদের দেখুন আজকে মানে মহাসচিব বলেছেন যে গণভোটের প্রচারণার দায়িত্ব বিএনপির না। এখন যে আপনি গণভোট নিয়ে বলেন যে গণভোটের মানুষ কেন, আমরা আগে বলেছি যদি গণভোট একই দিনে হয় তাহলে গণভোটের উদ্দেশ্য বাস্তবায়নটা আসলে সফল না হতে পারে। এখন সবাই সে কথাটা বলছেন, আমরা দেখলাম এখন মাঠে ময়দানে। তখন আজকে এক নেতা বলছেন তিনি কৃষক দল করেন যে হাঁ ভোটে যদি হাঁ জয় হয় তাহলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। উনি একজন কৃষক দলের নেতা, কোথায় বিসমিল্লাহ সম্পর্কে কিছু আছে এখানে? তার মানে বিএনপি সরাসরি বলতে গেলে ওনাদের কিছুটা অসুবিধা হয়, কিন্তু পরোক্ষভাবে ওনারা চাচ্ছেন যাতে করে গণভোট কখনো হাঁ জয়যুক্ত হতে না পারে। বাংলাদেশের মানুষও মনে করে তাই। সরকার তো তাহলে গণভোটের পক্ষে, আমরা এখানে আমাদের সরকারেরও কিন্তু আমাদের দুর্বলতা আছে।
যেখানে একটা বড় রাজনৈতিক দল তারা চাচ্ছেন যাতে কোনোভাবেই গণভোটটা মানে হাঁ হয়ে রাষ্ট্র সংস্কার না হতে পারে, সেখানে সরকারের দরকার ছিল তার জায়গা থেকে আরও বেশি পদক্ষেপ নিয়ে মানুষের মধ্যে একটা উৎসবের আমেজ তৈরি, সে জায়গায় সরকার সেখানে ব্যর্থ হয়েছে। দেখুন, যেটি আমাদের আপা বারবারই আমাদেরকে বলার চেষ্টা করে যাচ্ছেন, আমাদের প্রশাসন জামাতের হয়েছে প্রমাণটা কি? আমরা দেখলাম যে গত 25 তারিখের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের টোটাল অ্যাডমিনিস্ট্রেশনটা কিন্তু একটা দলের দিকে ঝুঁকে পড়েছে। 3 থেকে 4 হাজার ফোর্স বিভিন্ন বাহিনীর একটা দলের প্রধানের প্রতি তারা সেখানে নিয়োগ করে রেখেছেন। তিনি কি বাংলাদেশের প্রাইম মিনিস্টার? তো এই যে একটা অসম ব্যবস্থা, এটা আমরা সেখানে খেয়াল করছি। এরপরে ধরুন যে আমাদের নানাভাবে আমরা খেয়াল করেছি তারা একটা দলকে তারা সেখানে অগ্রাধিকার দিচ্ছেন। আপনি যদি বলেন যে এখানে আপনার যে মনোনয়নপত্র যাচাই বাছাই করার ক্ষেত্রে, সেখানে আমরা দেখলাম যে একই অবস্থা, মানে বিএনপি যারা ঋণ খেলাফি আছেন অটো তাদেরটা ওনারা বৈধ করে দিচ্ছেন। আবার ছোটোখাটো অপরাধ যেখানে হয় কিংবা ত্রুটি থাকে তারা সেখানে জামাতের পার্টিদের নমিনেশন বাতিল করে দেয়। দেখুন, আমরা যদি খেয়াল করি বাংলাদেশে, এই যে আমরা যে কটা দিন খেয়াল করলাম, যারা ঋণগ্রস্ত আছেন বিএনপিতে যারা প্রার্থী হয়েছেন তারা ঋণগ্রস্ত 6,000 কোটি টাকা মতো তারা হলো ঋণগ্রস্ত আছেন। তারা আবার সেখানে কী হয়ে গেছেন, তাদের ব্যাংক লোন আছে প্রায় 6,000 কোটি টাকার মতো বিএনপি প্রার্থীদের। তো তারা সব কিন্তু নমিনেশন তাদের কী বৈধ হয়ে গেছে। তো যারা ব্যাংকে ঋণ খেলাফি আছেন, এই ব্যাংকের ঋণ খেলে তারা আবার পূর্ণ তফসিল করে তারা যদি প্রার্থী হতে পারেন, আবার তারা কী করে, তারা একই কাজ সেখানে করবে। আমাদের কাছে মনে হচ্ছে সরকার সেখানে নানাভাবেই এবং নির্বাচনটাকে তারা ম্যানিপুলেট করার চেষ্টা করছে। এতদিন আপনার অনেক অভিযোগ ছিল যেগুলো আপনারা বলেন নাই জামায়াত ইসলামীর বিরুদ্ধে, এখন বলার চেষ্টা করছেন, কারণ এখন আপনারা সংস্কারের বিপক্ষে কাজ করছেন, এখন আপনাদের ভোট ব্যাংক কমে গিয়েছে। আবার যেই অভিযোগ আজকে নির্বাচন নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কিত 3টি নির্বাচন নিয়ে, সেখানে প্রশাসন, পুলিশ, ইসি, গোয়েন্দা সংস্থার একাংশ এই পরিকল্পনা বাস্তবায়নে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করা হয়েছিল। এখনো তাহলে সেই একইভাবে এই সব কিছুকে ব্যবহার করা হচ্ছে কি? দেখুন, উনি যেটা বললেন যে আমলাতন্ত্র জামাত হয়ে গিয়েছে, এটা বুঝবো কি করে? আপনাদের নিশ্চয়ই মনে আছে 37 জুলাইয়ের পরপরই যখন এই উপদেষ্টা মণ্ডলীতে নাহিদ ছিল, আসিফ ছিল এবং মাহফুজ ছিল, তখন এই যে ডিসিদের যে বিভিন্ন জায়গায় যে পদায়ন করা হয়েছিল, মানে ট্রান্সফার করা হচ্ছিল, তো সেইগুলো যে শত শত কোটি টাকার বিনিময়ে যে ডিসি বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হয়েছিল, এটা তো পত্রপত্রিকায় তখন সয়লাভ হয়ে গিয়েছিল নিশ্চয়ই সেটা। তো সেই ডিসিরাই তো পরবর্তীতে তারপরে এটা নিয়ে যখন নানা রকমের অভিযোগ আসলো তো তারপরেও কিন্তু তারা থেমে থাকে নাই, তারাই কিন্তু। এবং সেই এনসিপি কোথায়? সেই এনসিপি কিন্তু এখন ওনাদের সাথেই। এবং সেই এনসিপির যে 3 জন উপদেষ্টা, তারা দীর্ঘদিন যাবৎ যে রাষ্ট্র পরিচালনা করলো, তারা তো এখন তাদেরই অ্যালায়েন্স। তাই আমরা কি বলতে পারি? তারা এই যে দীর্ঘ 12-13 মাস যে রাষ্ট্র পরিচালনা করলো, তারা তো আর ঘুমে করে নাই, তারা তো তাদের নিজেদের মতো করেই। আমরা তো দেখেছি যে এই যে বিশেষ করে আসিফ, তার এলাকায় মানে সব রেকর্ড ব্রেক করে কত টাকা সেখানে দেওয়া হয়েছে। তারপরে সে ধানমন্ডিতে নির্বাচন করতে চেয়েছে, সেখানে কিভাবে ডেভেলপমেন্টের জন্য মানে স্পেশালি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। তো এগুলো তো আমরা দেখেছি। পরবর্তীতে দেখেন, এরপরেও যখন প্রশ্ন এসছে, ওনাদের পক্ষ থেকে কি করলেন, ওনারা লটারির মাধ্যমে এই প্রশ্নগুলো যাতে না আসে যে আমলারা মানে ধরেন কোনো পক্ষের হয়ে কাজ করছে, সেই কারণে কিন্তু লটারির মাধ্যমে এই যে বিশেষ করে ডিসি বিভিন্ন জেলাতে দেওয়া হলো এবং লটারির মাধ্যমে এসপিও দেওয়া হলো। এবং সেখানে শস্যের মতো ভূত না। এখন আমরা শুনেছি সেখানে জামাতের, কারণ আপনারা জানেন সচিবালয়ে কিন্তু ম্যাক্সিমাম বলা হয় যে জামাতের লোকজন কিন্তু অবস্থান করছে। আপনার কথা যদি ঠিক হয়, তাহলে আপনারা যাদের সাথে নির্বাচন করছেন, যুগপৎ আন্দোলনে যারা সঙ্গী আছে, নুরুল হক নূর বলেছেন বিজয়ে তাদের হয়েই গেছে, এখন আগামী 12 ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা বাকি। এই ধরনের বক্তব্য যখন মাঠ পর্যায়ে যাবে, তখন ভোটারদেরকে উৎসাহিত করবার জন্য, ভোটারদেরকে তার পক্ষে নেবার জন্য এই ধরনের অনেক ধরনের বক্তব্য, এরকম ওনারা অনেক কিছু বলে থাকেন। জি, এই নিশ্চয়তা কোথায় পেয়েছেন যে বিজয় হয়েই গেছে? না, আমি বললাম তো, এটা ভোটারদেরকে আকৃষ্ট করবার জন্য এটা নুরুল হক নূর বক্তব্য দিয়েছে। এটার মধ্যে আমার মনে হয় যে এইটা নিয়ে আমাদেরকে প্রশ্ন করার কোনো যুক্তিকতা নাই। এটা নুরুল হক নূরকে প্রশ্ন করলে সবচেয়ে ভালো। একসাথে আছে, কিন্তু তারপর আমি মনে করি, আমি একজন মাঠকর্মী হিসাবে আমি মনে করি এটা শুধুমাত্র নুরুল হক নূর তার ভোটারদের আকৃষ্ট করবার জন্য এই ধরনের বক্তব্য দিয়েছে। তারপরে উনি বলেছেন হা ভোট পক্ষে আমরা কাজ করছি,
করছি না, তাহলে কি সরকার, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারটিকে তো আমরা নিরপেক্ষ একটি সরকার মনে করি, তাই না? তা অন্তর্বর্তীকালীন সরকারটি বিএনপির বিপক্ষে কাজ করছে না? যদি বিএনপি না ভোটের জন্য মানে বলে থাকে, না ভোটের জন্য কাজ করে থাকে, তো অন্তর্বর্তীকালীন সরকার তারা একটা নিরপেক্ষ সরকার কি করে আর একটি দলের বিপক্ষে গিয়ে কাজ করতে পারে? তাহলে তার নিরপেক্ষতা বলতে তো কিছু থাকে না, থাকে? তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি যে বিভিন্ন জায়গায় প্রচারণা করছে হা ভোট দেওয়ার জন্য, গণভোটে হায়ের পক্ষে জয়যুক্ত করবার জন্য, তাহলে নিশ্চয়ই তারা অন্যায় কাজটি করেছে। তাদের নিরপেক্ষতা বলতে এখন আর কিছু নাই, তারা পক্ষপাত দুষ্ট, তাহলে তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি। তাহলে তারা কাদের হয়ে কাজ করছে? তারা নিশ্চয়ই জামাতের হয়ে কিংবা এনসিপির হয়ে কাজ করছে, এটা আমরা বলতে পারি না। কিন্তু আমরা এই জায়গাগুলো খুব বেশি বলি না, কারণ আমরা মনে করি এই মুহূর্তে দেশবাসীর একটাই মাত্র লক্ষ্য, এবং এই জাতিকে যদি উদ্ধার করতে হয়, এই জাতিকে যদি রক্ষা করতে হয়, তাহলে একটি নির্বাচনের বিকল্প কিছু নাই, এবং সেই নির্বাচনটি হওয়া দরকার। এবং সেখানে আমরা জানি, যদিও এই যে ধরেন এই অন্তর্বর্তীকালীন সরকারটি 3টি দলকেই অনেক সময় বলে থাকে যে গুরুত্ব দিয়ে তারা কিন্তু এই রাষ্ট্র পরিচালনা করেছে, তাই 3টি দলের 2টি দলই কিন্তু এখন এক হতে, আরেকটি দল ভিন্ন। সেই জায়গায় তো ওনাদের পাল্লা ভারী। তাহলে প্রশাসন তো আমরা বলতে পারি আমলাতন্ত্র তো ওনাদের সম্পূর্ণ করার, তো এখানে তো আমরা অনেকটা মানে সেখান থেকে আমরা সুবিধা অনেক কম পাচ্ছি। 2018-24 নির্বাচন নিয়ে তো অনেক আলোচনা আছে। 14-18-24 সেই নির্বাচনগুলোকে মিডনাইট নির্বাচন বলা হয়েছে, বা রাতে বেলা আসলে নির্বাচনের সব ভোট সম্পন্ন হয়ে গেছে, সেটি আজকে প্রতিবেদনে উঠে এসেছে। এবং সেই নির্বাচনে জাতীয় পার্টিও সঙ্গে ছিল আওয়ামী লীগের। এবার আসলে এরকম নির্বাচন যাতে কোনোভাবেই না হয় সেদিকে সর্বোচ্চ দৃষ্টি রয়েছে সব রাজনৈতিক দলের। জি, 14-18-তে মিডনাইট নির্বাচন করেছিল আওয়ামী লীগ সরকার। এখন মিডনাইট নির্বাচনটা কে করবে? এই তত্ত্বাবধায়ক সরকার করবেন, নাকি বিএনপি এবং জামাত করবেন? বিএনপি এবং জামায়াত এই সরকারের অংশীদার, কম বেশি ওনারা এখন ভাগাভাগিতে, কেউ 60, কেউ 40, বা কেউ 80, বা কেউ 20, ওনাদের কিন্তু অংশীদার তো এখানে আছে। যেই ছাত্ররা এই সরকারকে অ্যাপয়েন্ট করলে ভাগাভাগি করছে না, নিজেরা কেউ বলছে যে ওনারা 80%, আমরা 20, হয়তো ওনারা বলছেন ওনারা 80%, 40%, এভাবে ওনাদের ভিতরে একটা ভাগাভাগি আছে এই সরকারের মধ্যে। কারণ আপনি দেখেন, এই সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে ওনার অ্যাপয়েন্টিং অথরিটি হলো ছাত্ররা। সেই ছাত্ররা এখন কোথায়? সেই ছাত্ররা এখন জামায়াতে, সেই ছাত্ররা এখন বিএনপিতে। তো সুতরাং ওনারা তো এই সরকারের অংশীদার। এখন যদি মিডনাইট নির্বাচন করতে হয়, তাহলে ওনাদেরকে মিডনাইট নির্বাচন করতে হবে। আর যদি মিডনাইট নির্বাচন না করেন, সেটাও ওনাদেরকে ডিসিশন নিতে হবে যে মিডনাইট নির্বাচন ওনারা করবেন না। ওনারা যদি ক্ষমতার ভাগাভাগির প্রশ্নে গিয়ে একে অপরের সাথে দ্বন্দ্বে জড়ায়, তাহলে আগামী নির্বাচনটা যেরকম হবে, সেটা হলো আপনার আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়েছে তার থেকেও একটা জঘন্য নির্বাচন হতে পারে। বর্তমানে পুলিশ প্রশাসন একেবারেই ভঙ্গুর অবস্থা। তাদের কোনোভাবেই এই নির্বাচন অথবা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে রক্ষা করার মতো তাদের কোনোই মানে সক্ষমতা এই মুহূর্তে আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। আরেকটা জিনিস আমি একটা জিনিস আমার ভাইকে বলতে চাচ্ছি, যে আপনার সরকারের যে মধ্যে যারা, কেউ বিএনপি বলে যে জামায়াতের লোক ওখানে বসে আছেন, জামায়াত বলে বিএনপির লোক বসে আছেন, তাহলে এই লোকগুলো ওখানে বসে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেখ। একে অপরের প্রতি ওনারা এই সংশয়টা কেন প্রকাশ করছেন? ওনাদের তো উচিত হবে যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। আমরা দেখেছি ওই সময় আওয়ামী লীগের সময় যে আমলাতন্ত্র ছিল, সেই আমলাতন্ত্রটা পুরোপুরি শেখ হাসিনার আমলাতন্ত্র ছিল, এবং উনি সাজিয়েছিলেন ওনার ভোট ডাকাতি এবং ওনার পারপাস সার্ভ করার জন্য। সেই পারপাস সার্ভে আপনারাও তো অংশীদার ছিলেন। আমি অস্বীকার করছি না, আমরা সেই নির্বাচনে ছিলাম। তো সুতরাং এখনকার যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনে যারা এখন মাঠ প্রশাসনে আছেন, তারা কার পারপাস সার্ভ করবে? এটাই আমার প্রশ্ন। এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই। একটা জিনিস আমি বলি, আমাদের একটি জাতীয় সমস্যা হচ্ছে তেলবাজি। আমরা সবলের দিকে ঝুঁকে পড়ি,
আর দুর্বলকে অত্যাচার করি। তো সেই সুতরাং ঘটনাটাই ঘটছে এই কিনা? তাহলে আমলাতন্ত্র, আমলারাও আসলে ক্ষমতার এখন যে কাছাকাছি যাওয়ার আমলাতন্ত্র চেষ্টা এখানে করছে। আছেন তারা কি বুঝে গেছেন যে একটি পক্ষ জয়ী হতে যাচ্ছে, এই সরকার গঠন জায়গাটিতে আসবো, করতেছে? একটি বিরতি নিয়ে ফিরতে হবে। জিপি তিস্পাত নিবেদিত রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জিপি তিস্পাত নিবেদিত রাজখানের প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। আমলাতন্ত্রের কাছে অন্তর্বর্তী সরকার আত্মসমর্পণ করলো, নাকি আসলে যখন যারা ক্ষমতার খুব কাছাকাছি থাকে ঠিক তখন তাদের কাছে আসলে সবাই আত্মসমর্পণ করে, পুরো আমলাতন্ত্র? দেখেন, নিয়ন্ত্রক বলে একটা কথা আছে। আমরা যখন 2014-18-তে, আপনি একটু আগে বলেছিলেন যে আমরাও তো 2014-18-তে নির্বাচন করেছিলাম। আমরা জাতীয় পার্টি নির্বাচন করেছিল, কিন্তু জাতীয় পার্টির নিয়ন্ত্রক ছিল না, নিয়ন্ত্রক ছিল আওয়ামী লীগ, এবং তার সাথে জড়িত ছিল আমরারা এই জিনিসটাকে মেক ইট হ্যাপেন। আমরা যে যাই বলি না কেন, সবার আগে আমাদেরকে ঠিক হতে হবে। আমরা যদি ঠিক না হই, আমলারাও ঠিক হবে না, রাজনীতিবিদরা ঠিক না হলে আমলারা ঠিক হবে না। সুতরাং আমলাদেরকে আমাদেরকেই ঠিক করতে হবে। শুধু আমলাদেরকেই আমরা একতরফাভাবে দায়ী করলে হবে না, আমলাদের পিছনে তো আমরাই আছি। একটা জিনিস আমার আতিক ভাই একটু আগে বলেছেন যে একটা বিশেষ দলের একজন প্রধানকে মানে সবাই তার দিকে ঝুঁকে গিয়েছে, হ্যাঁ, প্রচুর নিরাপত্তা দিচ্ছে। হ্যাঁ, উনি বলছেন, কিন্তু পাশাপাশি যদি উনি আরেকটু নিরপেক্ষভাবে দেখতেন যে সারা দেশে এত মব হচ্ছে, সেটা নিয়েও যদি উনি সোচ্চার কথা বলতেন, তাহলে আমরা মনে করতাম যে আমরা একটা মাঝামাঝি জায়গায় আছি। দেশের পরিবর্তন, আমাদের পরিবর্তন দরকার, দেশের পরিবর্তন দরকার, এবং পরিবর্তন যদি আমাদেরকে করতে হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে হওয়া প্রয়োজন। অবশ্যই রাজনৈতিক দলগুলোকে, যেহেতু রাজনৈতিক দলেরাই দিন শেষে রাষ্ট্র পরিচালনা করেন, সুতরাং রাজনীতিবিদদের আগে পরিবর্তন, নিজেদের মধ্যে পরিবর্তন হতে হবে। দেখেন, ওনারা একটি আন্দোলন করলেন, সেই আন্দোলনে বিভিন্ন মতাদর্শের মানুষ ওনারা একসাথ হয়ে আন্দোলন করলেন। আন্দোলনের ক্রেডিট কেউ নিতে চাচ্ছেন, কেউ বলছে আমরা করেছি, কেউ বলছেন আমরা করেছি। এখন যে ওনাদের মধ্যে যে মত পার্থক্য, তাতে প্রতীয়মান হয় যে এই আন্দোলনটা কারোর একার পক্ষের আন্দোলন ছিল না, সম্মিলিত আন্দোলন ছিলেন। এখন যখন ওনাদের যার যার স্বার্থের দিকে ওনারা চলে আসছেন, অর্থাৎ এখন নির্বাচনের সিট দরকার, তখন সেই আন্দোলনের সকল আদর্শকে ছুঁড়ে ফেলে দিয়ে এখন ওনারা সবাই নির্বাচনী বৈতরণী কীভাবে পার হবেন, কে ধানের শীষে উঠবেন, কে নৌকা বা আপনার দাঁড়িপাল্লায় উঠবেন, এই প্রতিযোগিতায় সবাই ব্যস্ত। সুতরাং আমাদেরকে পরিবর্তন হতে হবে, ওনাদেরকে পরিবর্তন হতে হবে, রাজনীতিবিদদের পরিবর্তন হতে হবে, যদি আমলাকে পরিবর্তন করতে হয়। অ্যাডভোকেট আতিকুর রহমান, জামায়াতের আমির বলেছেন যে মিডনাইট নির্বাচনের এক ধরনের সম্ভাবনার কথা তিনি বলেছেন, এবং সেক্ষেত্রে নির্বাচন ইঞ্জিনিয়ারিংদের যারা চেষ্টা করবে তাদের পালাতে বাধ্য করা হবে, সেই কথা আপনারা বলেছেন। যে সময়টাতে আসলে নির্বাচন ঘিরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আছে, এই হাড্ডাহাড্ডি লড়াইটাই তো আসলে দীর্ঘদিন আমরা দেখতে চাইছিলাম। এই সময়টাতে এসে আপনারা মিডনাইট নির্বাচনের কেন আশঙ্কা করছেন? দেখেন, আশঙ্কার অনেকগুলো জায়গা আছে, এবং আমরা যেটা বলি, রাজনীতিবিদরা বিভিন্ন তথ্যপত্রকে বিশ্লেষণ করে সেখানে বলে থাকেন, কারণ এটি আমাদের যথেষ্ট সংশয়ের কারণ আছে। দেখুন, বাংলাদেশের মানুষ এখনও আমাদেরকে জিজ্ঞেস করে ইলেকশন 12 তারিখে হবে কি না, একটা কোশ্চেন। দ্বিতীয় হচ্ছে যে আমরা ভোটের দিন ভোট দেওয়ার সুযোগ পাবো কি না, ভোট কেন্দ্র আমরা স্বাভাবিক সেখানে পাবো কি না, এই যে কথাগুলো আছে, আমাদের কাছে মনে হচ্ছে রাষ্ট্রযন্ত্র কোনো একটা জায়গাতে, আমরা বারবারই বলি এবং নানাভাবে আমাদের কাছে বিভিন্ন খবরও আসে, আমরা এই খবরকে বিশ্বাস করতে চাই না। হ্যাঁ, আমরা বলেছি মিডনাইট নির্বাচন হওয়ার ষড়যন্ত্র যাতে সে করতে না পারে। বাংলাদেশের মানুষের কাছে মানুষ আর সাধারণ ইলেকশন দেখতে চায় না। দেখুন, আওয়ামী লীগ করিয়েছে না, আওয়ামী লীগ যাদেরকে দিয়ে আগে ব্যালট বক্স পূরণ করেছে, আওয়ামী লীগ যাদেরকে দিয়ে আপনার রাতের বেলা ইলেকশন করিয়েছে, সবাই তো জানি কারা করেছে। ওই সময় যারা ডিসিএসপিরা ছিলেন দলদাস, এবং তারা শতভাগ, এমনও হয়েছে যে মানে 100-এর উপরে সেখানে তারা ভোট কাস্ট করেছেন না, সেখানে তারা তো এখনও আছেন। আমাদের এই প্রশাসনে এখনও আওয়ামী লীগের লোক আছে না, আপনি হয়তো পরিবর্তন করেছেন লটারি দিয়ে, দলীয় আনুগত্য করার লোক তো এখানে আছে সেখানে, যারা চাচ্ছে না আবার ইলেকশনটা সুষ্ঠু হোক। এবং এর একটা প্ল্যান এরকম হচ্ছে যে আওয়ামী লীগ তো করেছে, এবারে সেরকমই হোক। মানে কাদের জন্য হবে? আওয়ামী লীগ তো এখন নির্বাচনে, এবারের ইলেকশনটা প্রয়োজন দেশের জন্য, আমাদের কি করা, কিন্তু একসেন্ট তো আমরা চাচ্ছেন না যে দেশ নতুন জায়গায় আসুক, একটা পরিবর্তন আসুক, একটা ইতিহাস সৃষ্টি হোক। এই জায়গাতে কিন্তু অনেক নানাভাবে এখন একটা বিতর্কিত ইলেকশন করার জন্য নানাভাবে তারা সেখানে ডিজাইন করতেছেন। আমরা মনে করি না সেটা মানে, দেখুন আজকে যেটা দেখলাম আমি যদি আপনাকে বলি, আজকে আমরা দেখলাম যে মেহেরপুরে সরকারি যে প্রচারণা চলছে, উপরে দানের শীষ প্রতীক লেখা আছে,
কেন এটা করলেন আপনি? আপনি নির্বাচন কমিশনের ব্যালট বক্স, উপরে আপনি দানের শীষ প্রতীক, মানে নানাভাবেই তারা কি করে মানুষের দৃষ্টিকে সেদিকে নেওয়া যায়, তাদেরকে এক্সট্রা সিকিউরিটি দেওয়া এবং তাদেরকে একটু বেশি করা। এবং আমি দেখলাম আজকে দেখুন দুইটা কাজ হয়েছে, কীভাবে দেখে মিডিয়াগুলো ওভারলুক করে যায়। আজকে একটা বক্তব্য দিয়েছেন বিএনপির এক নেতা মোশাররফ হোসেন ঠাকুর, এটা আপনারা কিন্তু আলোচনা করেন না। তিনি যে বক্তব্যটা দিয়েছেন আজকে নারীদেরকে নিয়ে এবং ধর্মাবমাননা করেছেন, আজকে কিছু আলোচনা হচ্ছে না। যদি এই কাজ অন্য কেউ করতেন আজকে অনেক কথা হতো। তার মানে বিএনপি যে কাজগুলো করে এগুলো মিডিয়া আসলে হাইড করার চেষ্টা করে থাকে। হেলেন জেরিন খান, এই জন্যই মূলত আমরা মনে করেছি সবাই মিলে একটা কি করে ক্ষমতা নিয়ে আসা যায়। বিএনপিকে এগিয়ে রাখার চেষ্টা করছে কিনা, ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য পুরো আমলাতন্ত্র বিএনপির কাছে ঝুঁকে গেল কি? হ্যাঁ দেখেন, জামাতের আমিন মাঝে মাঝে অনেক অবাস্তব কথা বলেন, এইটার একটা চরমই। মিডনাইট নির্বাচন কারা করবে? এখানে অন্তর্বর্তীকালীন যে সরকারটি সেটা সবার সরকার। এটা তো আমি বারবার করে এর আগেও বলেছি, যদি এইটা যদি আমরা ধরে নেই যে 3টি দলকে গুরুত্ব দেওয়া হয়, অন্য সব দলই যায়, কিন্তু সবার কথা মতো যেটা উঠে আসে যে 3টি দলকে সামনে রেখেই এই অন্তর্বর্তীকালীন সরকারটি মানে বিভিন্ন সময় সিদ্ধান্ত নিয়ে থাকে। সেটা আমরা অতীতদিনে দেখেছি। যেমন ধরেন এই সে জাতিসংঘের সম্মেলনে গিয়েছিল, তখন কিন্তু 3টে দলের প্রতিনিধি নিয়ে গিয়েছিলেন। বিএনপি কিন্তু সেই জায়গায় বলে নাই। দেখেন বিএনপি এত বড় দল, অতীত দিনের যদি আমরা বলি, বিএনপি 2-3 বার সব মিলে প্রায় 4বারের মতো ক্ষমতায় ছিল। কিন্তু এত কিছু আর্থিক সক্ষমতা বেশি তারাই ক্ষমতায় আসবে, অন্য কেউ এত কিছুর পরও কিন্তু বিএনপি এটা নিয়ে কোনো কথা বলেনি। এখন ধরেন না, তারাই কেবল ক্ষমতায় আসবে সেটা না, বারবার করে তাদেরকেই ক্ষমতায় জনগণ আনছে, জনগণ তাদেরকে আস্থায় রেখেছে, জনগণ তাদেরকে বিশ্বাস করে। এখনও যে বিভিন্ন যে জরিপগুলো আসছে সেখানে কিন্তু উঠে আসছে বিএনপি মানে আবার ক্ষমতায় আসছে জনগণের ম্যান্ডেট নিয়ে। এটা তো আমরা কিছু বলছি না, এটা তো কিন্তু বিভিন্ন জরিপ থেকে উঠে আসছে। আমরা আমাদের পক্ষ থেকে যেটা বলছি যে অন্য যে, প্লিজ আপনার কথার সময় কিন্তু আমি বলি নাই, আমরা যেটা বলছি সেটা হলো যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বিএনপি সবসময় মনে প্রাণে চাচ্ছে। আর ওনারা যে রাতের নির্বাচনের কথা বলছেন, কারা রাতের নির্বাচন করবে? বিএনপি কি ক্ষমতায় আছে? বিএনপি কি ক্ষমতায় আছে? এই ডিসিএসপি তো বিএনপি যদি ধরেন, আমরা তো বারবার, তখন তো ওনরা এই যে যাদের এনসিপি যাদেরকে সাথে নিয়েই করেছে, তারা তো এই ডিসিএসপি থেকে কোটি কোটি টাকা নিয়ে তাদেরকে রক্ষা করেছে এবং তাদেরকে বিভিন্ন ভালো ভালো জেলায় জেলায় তাদেরকে নিয়োগ দিয়েছে। এখন তাদেরকেই তারা কোলে তুলে নিয়েছে। তো এই জন্য কারা দায়ী? ওনারা তো দায়ী। আমরা তো বলেছিলাম যে একটা, তারপরে আমরা দেখেন পুলিশ প্রশাসন সবার আগে কিন্তু বিএনপি বলেছিল যে সবার আগে যেটা দরকার সেটা হলো পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানো দরকার। সেটা যেই জায়গায় কিন্তু কাজ করা হয় নাই। সেই জন্য দায়ী কারা? সেই জন্য দায়ী তো ওনারা, সেই জন্য দায়ী এনসিপি। বিএনপি কে কেন বলা ধন্যবাদ হেলেন জেরিন খান, অ্যাডভোকেট আতিকুর রহমান এবং প্রকৌশলী ইকবাল হোসেন তাপস আজকে সময় দেওয়ার জন্য। দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 রাজভবন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজভবন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।